প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তারেক রহমান এখন বাংলাদেশে। আমি যখন কথাগুলো রেকর্ড করছি, না কোনো দল মত সমর্থনের কোনো কথা আমি কখনো বলি নাই। আমি বলেছি আমাদের সমাজ এবং শিল্পী সমাজের কথা এবং আমার ভাবনার জায়গাটা। আজকেও ঠিক সে জায়গাটাই বলবো। অবশ্যই তিনি বাংলাদেশে সক্রিয়ভাবে রাজনীতি করবেন এবং বিএনপি সহ সকল রাজনৈতিক দল যারা এক্সিস্ট করছে। আমি তো ঠিক রাজনৈতিক বিশ্লেষক নই। একজন সংস্কৃতি কর্মী হিসাবে যে চাওয়াটা থাকবে, সাধারণ জনগণ হিসেবে যে চাওয়াটা থাকে আমাদের, সেটি হচ্ছে আমাদের মৌলিক চাহিদাগুলো মেটানো। খাওয়া দাওয়া, পড়াশোনা, স্বাস্থ্য, বাসস্থান। এই বিষয়গুলো এতটাই মৌলিক এবং আমরা এতটাই কাঙালপনায় ভেতরে দীর্ঘকাল রয়েছি যে এই মৌলিক বিষয়গুলো ঠিকঠাক পূরণ তো করেনি কোনো সরকার, পাশাপাশি নিজেরা লুটেপুটে খেয়েছে। এর দায় কি শুধুমাত্র রাজনীতিবিদদের? না, আমি মনে করি প্রত্যেকের। সংস্কৃতি কর্মী নিয়ে আমি গতকালকে একটা লেখা লিখেছি। আমরা যে বিভাজনের সংস্কৃতিকে সাপোর্ট দিচ্ছি, ধরেন আমি ক অমুক খ অমুক গ অমুক ইউ, এই যে দলভুক্ত ভাবে যে বয়ানগুলো দিচ্ছি, সবাই কিন্তু এমন ভাবে দিচ্ছি যে আমি সেরা দেশপ্রেমিক, আবার খ মনে করছে আমি সেরা দেশপ্রেমিক করে গালি দিই। অপরকে ছোট করে নিজে যে কখনো বড় হওয়া যায় না, এটা শিল্পীরা কখনো বুঝবে না, বোঝেনি। তাই শিল্পীদের ভেতরে অনেক রকম বিভাজন তৈরি হয়েছে। সরকার দলীয় শিল্পী, বিরোধী দলীয় শিল্পী, কিছু গোত্রীয় শিল্পী আছে যারা সব সরকারের আম কাঁঠাল মধু খায়, আবার কিছু শিল্পী আছে যারা কোনো সরকার আমলেই, সরকার বদল হলেও তার ক্যারিয়ার, তার ওয়েলথ, তার যে প্রাপ্তি, সেগুলো কিছুই আসে না। আবার কিছু শিল্পী আছে বোবা শিল্পী, যারা হয়তো গানটা গেয়ে যায়, অভিনয় করে যায়, বা সৃজনশীল লেখালেখি করে যায়, কিংবা যে কোনো সৃজনশীলতার চর্চা করে যায় ঠিকই, কিন্তু কাউকে কিছু বলতে পারে না। এই শ্রেণীটা বেশি। মধ্যবিত্ত শ্রেণী যেমন বাংলাদেশে সবচেয়ে বেশি, নিম্ন মধ্যবিত্ত, তারা বোবা শ্রেণী। তারা চোখ কান মুখ বুঝে সহ্য করে জীবনটা বয়ে বানানোর জন্য। একটু সুখ, একটু প্রাপ্তি হলেই তাদের অনেক কিছু হয়ে যায়। সবচেয়ে বড় ক্রাইসিস এই মুহূর্তে আমি মনে করি, অন্য অনেকেই এটাকে অনেকভাবে ব্যাখ্যা দিতে পারবেন, সেটা হচ্ছে এই সময়ের অনেক স্টুডেন্ট তারা আর দেশে থাকতে চাইছে না। অনেক স্টুডেন্ট, আমি প্র্যাকটিক্যালি বেশ কিছু ইউনিভার্সিটি থেকে শুরু করে দেশে বিদেশে এবং এই যে এজেন্সি যারা কাজ করে তাদের কাছ থেকে খোঁজ নিয়ে আমি বলছি বিষয়টা। এই যে মেধা সত্ত্বগুলো, মেধাবী ছেলেপেলেগুলো দেশে থাকতে চাইছে না। তারা আসলে একটা সামান্য নিরাপত্তা চায়, হোপ চায়। ধরেন আমি আমার কথা বলি, আমাকে অনেকে প্রশ্ন করে। দেখেন, আমি এর আগেও কনফেস করেছি আমার দর্শকদের সাথে, আমি ফেসবুকে লিখেওছি। আমি গত 15 বছর কন্টেন্ট ক্রিয়েশন করি। 15 বছর থেকে শুরু করলাম, যদি 15-16 বছর হয়েছে। গত 10 বছর অন্তত আমি কোন রকম দেশীয় সংস্থা থেকে, দেশীয় প্রতিষ্ঠান থেকে তেমন কোনো পয়সা পাইনি। সমস্ত রেমিটেন্সের উপর আমি চলেছি। আপওয়ার্ক বলেন, থার্ড পার্টির বলেন, গুগল বলেন, ফেসবুক বলেন, মানে বিভিন্ন প্ল্যাটফর্মে আমি কাজ করেছি। এগুলো আমার পরিষ্কার ব্যাংক হিসাব আছে, আমি ট্যাক্স পে করি এবং আমার আমি খুব বোল্ডলি বলতে পারি এই কারণে যে আমার আয় উপার্জন এবং আমার কাজগুলো আমি সৎ। আমি অবশ্যই ফেরেশতা না, কিন্তু আমি এসব জায়গায় খুব ট্রান্সপারেন্ট, সৎ। আমার খুব বেশি চাহিদা নেই। কিন্তু আমি নিজে মনে করি আমার যে মেধা ভিত্তিক জায়গা, এই জায়গাগুলো বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান আমাকে সেভাবে মূল্যায়ন করেন। এটাতে হয়তো হোঁচট খাবেন কিছুটা। আমি সংক্ষিপ্ত করি, কারণ এই সাবজেক্টে আমি আরেকদিন হয়তো কথা বলবো। এই অর্থে যে আমি খুবই কম বেতনে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছি। মানে যে পরিমাণ প্রাতিষ্ঠানিক তেলবাজি প্রয়োজন হয় প্রত্যেকটা প্রতিষ্ঠান, বলছি, শুধু নট অনলি গণমাধ্যম, মানে গণমাধ্যম, কর্পোরেট, অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান, ওদের ইনার প্র্যাকটিসের ভেতরেও কোনো গণতন্ত্র নাই। এক ধরনের তেলবাজি, গ্রুপ, দলীয়, এগুলো করতে পারি না বলে আপনারা হাসবেন আমার চাকরি জীবনের বেতন শুনলে। সো আমি নানান সৃজনশীল কাজ এবং ফ্রিল্যান্সিং যে কাজগুলো, এই কাজগুলো করে আমি গত প্রায় 1 যুগ চলেছি। তখন মনে হয়েছে, আমি একদম অকপটে মনের কথাটা আজকে শেয়ার করছি, তখন মনে হয়েছে যে এদেশের কোনো প্রতিষ্ঠান যেহেতু আমার চাহিদার জায়গা, আমার মেধার জায়গাটা, আমি যতটুকু বুঝি সুঝি, যতটুকু কাজ পারি, সে জায়গায় যেহেতু মূল্যায়ন করছেন। আমি যেহেতু বাইরের রেমিটেন্সের জায়গায় আসছি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে অলরেডি অনলাইনে আমার অনেকগুলো যোগাযোগ তৈরি হয়েছে আল্লাহর রহমতে, তো সেই জায়গাগুলো কেন আমি দেশের বাইরে কাজে লাগাবো? সত্যিকার অর্থেই 12-13 বছর ধরে আমি যেই পরিমাণ আমি অকৃতজ্ঞতার কথা বলছিলাম, দেশের প্রতি অকৃতজ্ঞতার কথা বলছিলাম, প্রাতিষ্ঠানিক অবকাঠামোর কথা বলছি, যে পরিমাণ অবহেলা, যে পরিমাণ ঠকেছি। সুতরাং এই গণতান্ত্রিক চর্চা, প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এই সব কিছুর জন্য না একটা গুড লিডার প্রয়োজন। সেটা হতে পারেন তারেক রহমান, হতে পারেন অন্য কেউ। সবাই বলছেন এখন বিএনপি ক্ষমতা আসবে, সুতরাং
এই যে চাহিদা, আগামী বাংলাদেশটা যদি সামনে মুভিং ফরওয়ার্ড করতে হয়, এই যে মেধাবী ছেলেপেলেগুলো অনেকে, মানে আমি যেমন ইউএসএ থেকে 13 মাস পরে এসেছি, বিশ্বাস করবেন না, ইনবক্সে ফোনে আমার সাথে ফিজিক্যালি দেখা করে যে কোনো উপায়ে তারা বিভিন্ন EB1 EB3 HB1 মানে এইসব কারিকুলাম এবং এইসব প্রসেসগুলো শুনতে চাচ্ছে। আমি বারবার হাত জোর করে বলেছি যে আমি আসলে ভিসা প্রসেসিং এর কেউ না, আমি আমার মেধার জায়গা থেকে আমি আমার মতো করে গিয়েছি, আমি আসলে কিছু ওয়ে দেখাই দিতে পারবো কিন্তু মানে কাউন্সিলিং করতে পারবো। প্রচুর ভাই ব্রাদার, তার বন্ধু বান্ধব জিজ্ঞাসা করেছে। তখন না ভীষণ রকম হতাশ হয়েছি, মানে যতটা হতাশ না অন্য কিছু নিয়ে হয়েছি, ততটা হতাশ হয়েছি যে এই ছেলেপেলেগুলো একটা হোপ চায়, একটা শান্তি স্বস্তির জায়গা চায়। এই স্বস্তির জায়গাটা তৈরি করতে হবে। একজন নেতা শুধুমাত্র দেশ পরিচালনার ক্ষেত্রে অবশ্যই আমার বিশ্বাস আস্থার জায়গা, তারেক রহমান শুধুমাত্র বিএনপির নেতা হয়ে থাকবেন না। তিনি যেমন হাদি বিচার করবেন, দীপুর বিচার করবেন, তেমনি সকল অবকাঠামো, এই যে গণমাধ্যমগুলো পুরলো, সংস্কৃতির বিভিন্ন প্রতিষ্ঠানে যেসব মব হলো, এই সমস্ত কিছুকে থামানো তো অবশ্যই, এবং সর্বদল সর্বজন জায়গায় তিনি একটা আস্থার জায়গা, ন্যূনতম একটা আস্থার জায়গা তৈরি করো। বাংলাদেশে এখন প্রতিদিন ভাইরাল না, প্রতি ঘন্টায় নানান রকম ঘটনা হচ্ছে। একজন শিল্পী, ওই যে বললাম বোবা শিল্পীদের কথা, এই বোবা শিল্পীদের সবচেয়ে বেশি অবহেলা ঠকায় কারা জানেন? ওই যে সরকার দলীয় শিল্পীরা। কারণ যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের অনুকম্পায়, সেই দলের প্রভাবে কিছু শিল্পী টোন বেড়ে যায়, তাদের প্রভাব বেড়ে যায়, তাদের কাজ বেড়ে যায়, তাদের প্রতি আস্থাভাজনও হয় অনেকে। ইভেন তাদের সাথে যোগাযোগ রেখে একটু দুটি কাজ করার জন্য পাগল হয়ে থাকে, তাদের তোষামতকারীও বেড়ে যায়। আপার লেভেল বাদ দিলাম, এই লেভেলে শুরু হয়ে যায়। তারা তখন তাদের কলিগদের দেখে না, একদমই দেখে না। সো এই সমবন্টনগুলো আমাদের, এই গণতান্ত্রিক চর্চাগুলো আমাদের শিল্পী জীবনে খুব প্রয়োজন। আমাদের সাংস্কৃতিক কর্মীদের এমন একটা অবস্থা যে তাদের চুলায় যদি চালটাও না থাকে, তারপর সুন্দর কাপড় পরে ক্যামেরার সামনে বলতে হয় খুব ভালো আছি, এই দেশটাকে নিয়ে গর্ব হয়। সে বলে কিন্তু প্রতিনিয়ত বলে। আপনি খোঁজ নেন না যে ওর যে শো নাই, এই 30 দিনে যেই ছেলেটা প্রায় 20 দিন শো করতো, ও যে 2টা শো করে বেঁচে আছে। আপনি বা অন্য চাকরিজীবীরা যে মাস শেষে বেতন পাবে, একটা হোপ থাকে, সেই হোপ অনুযায়ী ধার দেনা বা সংসার চালানোর একটা সাইকেল আছে, ওর যে সে সব সাইকেল ভেঙে যায় হঠাৎ করে। শিল্পীদের, সৃজনশীল মানুষদের ভেঙে যায়, লেখকদের ভেঙে যায়, যারা অভিনয় করে, তার যে সিনেমা নাই, তার যে কন্টেন্ট, এই ভাইরাল আবর জবর কন্টেন্টের ভিতরে সে যে বেঁচে থাকতে পারছে না, সেগুলো নিয়ে কিন্তু একমাত্র ওই যে সরকারি দলীয় শিল্পীরা, ও জানে কার কি ব্যথা। সে তখন কিছুটা প্রতিশোধ পরায়ণ হয়, কিছুটা হয় আচ্ছা আমি এখন সুযোগ পেয়েছি, আমি আমারটা গুছাইনি। সুতরাং একজন বাজে দুর্নীতিগ্রস্ত নেতার থেকে এই পথভ্রষ্ট সরকার দলীয় শিল্পী, সরকার আস্থাভাজন শিল্পী একই লেভেলের পাপিষ্ঠ। এই পাপগুলো থেকে আমাদের রেহাই দরকার, খুব দরকার। নয়তো স্বস্তি তো ফিরে আসবেই না। ধীরে ধীরে নানান কেওয়াজে আমরা চুপ হয়ে যাব। আমরা সবাই যাতে সমস্যার সবকিছু করতে পারে, এই বাংলাদেশ আদৌ কি আমরা দেখতে পারবে না। পলিটিক্যাল বিষয়গুলো বাদ দিলাম, আপনি আওয়ামী লীগকে কি করবেন, শেখ হাসিনাকে কি করবেন, এটা আপনাদের পলিটিক্যাল ম্যাটার। তো শিল্পী সংগঠনগুলো যে পরিমাণ কলুষিত হয়েছে, যে পরিমাণ দলদাসত্ব নিয়ে বেড়ে উঠেছে বেঁচে থাকার জন্য, মেরুদণ্ডহীন স্বর্ণলতার মতো শিল্পীরা বাঁচতে চাইছে, তখন সরকার বা রুলিং পার্টির বিভিন্ন রকম দানবরা বুঝাইছে যে এইভাবে প্রভাবশালী হইতে পারলে তোমার লাভ আছে। এগুলোই নষ্ট করে শিল্পী সংগঠনগুলো, শিল্পীদের মনস্তত্ত্বগুলো। শিল্পীরাও লোভে পড়ে যায়, লোভে পড়ে এত শিল্পী এমপি হতে চাইছে বিগত সরকার আমলে। এই একই প্রক্রিয়া যদি চলতে থাকে, একই প্রসেসের ভেতরে যদি সমর্থন থাকে আগামী সরকারের কিংবা তারেক রহমানের, তাহলে সেটা শিল্পীদের অবকাঠামো, সামগ্রিক অবকাঠামো, নতুন শিল্পী তৈরির ক্ষেত্রে, কিংবা এই যে শিল্প সংস্কৃতি, এটা কত ইম্পর্টেন্ট একটা মানব আচার আচরণ, একটা মানবিক গুণাবলী নিয়ে, মানবিক গুণাবলী সম্পর্কে একটা মানুষ হয়ে গড়ে উঠতে, এটা যতদিন না অনুধাবন করতে পারবো ততদিন না আমাদের বিবেকের সংস্কার হবে না। ছায়ানটে দাঁড়ানো নিয়ে বাঁধন এবং সায়ানকে নিয়ে কেউ আবার মকারি করছে। এই যে যারা মকারি করছেন, তাহলে মানবিকভাবে বাঁধন চলে আন্দোলনের পক্ষে ছিল, তার মতামত দিয়েছে, তার ক্রোধ, তার বিবেকের জায়গাটা দাঁড়িয়েছে। এখন সেই শিল্পী আর শিল্পীকে মকার করছে, অথচ সে আসে নাই, বাঁধন দাঁড়াইছে বা সায়ান দাঁড়াইছে, তাকে হেয় করছেন। কি মজা না? তো এই মজা ভার্সেস মজা, আমি যার সবচেয়ে ঘনিষ্ঠ ছিলাম, আলো আসবে গ্রুপের কয়েকজন গোপন গ্রুপে আমার স্ক্রিনশট দিয়ে আমাকে দেখে নেব, নানান কথাবার্তা চালাচালি হয়েছে।
কি মজা না। তো রাজনৈতিক বিষ, রাজনীতির যেমন মধু আছে, রাজনীতির যেমন দারুণ ওয়ে অফ লিভিং আছে, দর্শন থাকে, কুরাজনীতির বিষ থাকে। কুরাজনীতির বিষ গেলে খায় কোনো শিল্পী সম্প্রদায় বা শিল্পী সংগঠন। এই বিষগুলো ছোটানো দরকার একমাত্র রাষ্ট্রযন্ত্র এবং সরকারি ইচ্ছা অভিপ্রায় যদি চায়। কারণ এই তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক হলে সবচেয়ে আগে নুয়ে পড়বে, সবচেয়ে আগে তোষামদের বাতাস দিবে শিল্পী সাহিত্যিক সমাজরা দিবে। কারণ বিনোদনের খোরাক যেহেতু শিল্পীরা যোগান, সুতরাং তাদের প্রয়োজন হয়, তারা কাছে যায়, নানান প্রয়োজনে অপ্রয়োজনে তারা বাতাস দিতে থাকে। সেই বাতাসগুলো অ্যাকসেপ্ট করলেই আস্তে আস্তে একটা বলয় তৈরি হয়ে যায়। ওই বলয়ের বাইরের শিল্পীরা, বাইরের কর্মীরা তখন কোণঠাসা হয়ে পড়ে, হতাশাগ্রস্ত হয়ে পড়ে। তারা তখন নানানভাবে অভিশাপ দেয়, অভিসম্পাত করে। তো সেই তো একই, এই সার্কেলই চলছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট জীবন, মানে শিল্পী জীবন বা একদম স্বায়ত্তশাসিত শিল্প প্রতিষ্ঠান। আমাদের কালচারাল সোসাইটি নেই, আমাদের এখন অব্দি ইন্টেলেকচুয়াল কপিরাইটের কোনো কিছু সুরাহা হলো না। যদিও 1-1.5 বছরের ভেতরে ইন্টেলেকচুয়াল কপিরাইটের সুরাহা না হলে এই কপিরাইট সোসাইটি, ওয়ার্ল্ড কপিরাইট সোসাইটি বাংলাদেশ থেকে তুলে নেবে। এটা একটা দীর্ঘ আলাপ, এটা নিয়ে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো, যেটি আলাউদ্দিন আলী, হামিন আহমেদ সহ অনেকে চেষ্টা করছেন। সুতরাং শিল্পী জীবন, শিল্পীরা যেমন প্রকৃত অর্থে শিল্পের যেমন ক্রোধ জাগায় না, কাউকে খুন করতে পারে না, কারো ক্ষতি করার চেষ্টা করে না, সে শুধু তার শিল্প চর্চা নিয়ে বেঁচে থাকতে চায়, একটা সুস্থ স্বাভাবিক জীবন চায়। সে সবচেয়ে সৎ থাকে, প্রকৃত শিল্পীরা সবচেয়ে সৎ থাকে, সবচেয়ে সৎভাবে, খুব অল্প আয়েসে, খুব অল্প চাহিদায় নিজের দেশকে, কঠিন দেশপ্রেম নিয়ে বেঁচে থেকে তার জীবনকে আলিঙ্গন করে। কারণ একটা ব্যবসায়ী, একটা ন্যূনতম ব্যবসায়ী একটু অন্যকে ঠকিয়ে নানান রকম লোভে তার ব্যবসায়িক লাভটা প্রতিনিয়ত চায়। শিল্পী জীবন চায় একটা স্বীকৃতি, একটা ঠোঙার প্যাকেটে একটা অ্যাওয়ার্ড দিবেন, কি যে খুশি, ওর 1 মাস ও না খায় থাকতে পারবে একটা শিল্পী। কারণ ও দেশকে ভালোবাসে, দেশকে সার্ভ করছে, দেশে মানুষ ওকে ভালোবাসছে, এটাই ওর মনের ক্ষুধা, ওর জীবনের অদ্ভুত জায়গা তৈরি হয়, বিশ্বাস করেন। তাই শিল্পীদের ভেতরে, অবশ্যই প্রকৃত শিল্পীদের ভেতরে সবচেয়ে বেশি দেশপ্রেম থাকে, সবচেয়ে বেশি নির্লোভ নির্মোহ থাকে। দুঃখের বিষয় হচ্ছে ডিক্টেটরশিপ, স্বার্থান্বেষী, স্বার্থপরতা, স্বৈরাচার, এই মুভমেন্ট, এগুলো বেড়ে গেলে শিল্পীদের বলয়টা নষ্ট করা হয় আগে। সে কারণে অনেকে নষ্ট, পথভ্রষ্ট হয়েছে, লোভে পড়ে ওই ট্যাক্স ফ্রি গাড়ি, পতাকা সহ মুভমেন্ট, প্রতিপত্তি, এই প্রজেক্টে টাকা নেওয়া, ওই প্রজেক্টে টাকা নেওয়া, এইসবের লোভে পড়ে তারা নেতা হতে চাইছে। গত 10-12 বছরে সচিবালয়ে একাধিক শিল্পী প্রতিদিন দুপুরে লাঞ্চ করত, এটা নিয়ে কিছু পত্রিকায় খবরও বেরোয়েছিল। তো অন্যান্য সচিবালয়ের, অন্যান্য সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্যান্য বাইরে তোর তো কোনো কাজও নাই, কিন্তু তদবিরের জায়গায় চলে গেছিল। এগুলো অ্যাড্রেস করে বন্ধ করাটা খুব জরুরি। এসব বিষয়গুলো বললাম, মনে হলো যে এসব বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত। কেউ হয়তো শুনবে, কিংবা যারা শুনলেন, যারা দেখলেন, তাদের বোধের হয়তো জাগরণ তৈরি হতে পারে। হয়তো খুব সরল অকপটে নিজের সংকটগুলো বলতে বলতেও তো হাদিকে মেরে ফেলা হলো, তাই না? যে দর্শন হোক, যে রাজনীতি হোক, কথা বলার জন্য মেরে ফেলা হলো। সো এগুলো সবকিছুর দায় নিয়ে এগুলো সংশোধন, পরিমার্জন এবং একটা সুস্থির, শান্তির বাংলাদেশ খুব দরকার। এদেশে মানুষ অসম্ভব ধৈর্যশীল, অসম্ভব প্রাণশক্তি নিয়ে বাংলাদেশে মানুষ বাঁচে। বাইরের যে কোনো দেশের চাইতে অসম্ভব প্রাণশক্তি, অসম্ভব স্থিরতা, দৃঢ়তা আছে। এত দুঃখ, কষ্ট, এত জ্বালা যন্ত্রণা সহ্য করে এদেশে মানুষ একটু হাসতে পারে, হাসে, পথ চলে, আগামী দিনের স্বপ্ন দেখে। প্রচন্ড ব্যথা নিয়েও ভাবে ঘুম থেকে উঠলে বোধহয় ঠিকঠাক হয়ে যাবে। ঠিকঠাক আর হয় না। এই ঠিকঠাক করেন প্রিয় তারেক রহমান। আগামীর নেতা যে আসুক, যারা আসবেন বিভিন্ন নেতৃস্থানীয় জায়গায়, ঠিকঠাক করেন ভাই। আপনাদের বিবেকের জাগরণ খুব দরকার। ভালো থাকবেন, আমাকে ক্ষমা করবেন। আমি একেবারেই মনের ভেতরে কথাগুলো বলে একটু হালকা হওয়ার চেষ্টা করলাম, ক্ষমা করবেন। ক্রোধ না বাড়াই, ভালোবাসা সম্প্রীতির জায়গায় আমাদের ভেতরে। আল্লাহ হাফেজ।